হ্যালো, কি অবস্থা তোমাদের সবার? তোমরা সবাই কেমন আছো? তোমরা যারা লাইভে যুক্ত হয়েছো তারা একটু আমাকে জানাও যে আমাকে ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছ কিনা এবং আমার স্ক্রিনটা ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছ কিনা। তো লাস্ট ক্লাসটা যখন তোমাদের নিছিলাম, তো তখন হঠাৎ আমার বমি শুরু হয় এবং পরবর্তীতে আমি আর ক্লাসটা কন্টিনিউ করতে পারিনি, তোমাদেরকে আমি বলছিলাম। তো এই জন্য এক্সট্রিমলি সরি। কোনো সমস্যা নাই, আজকে মোটামুটি সুস্থ আছি। ভাবছিলাম আজকেরটাও স্কিপ করা যায় কিনা, বাট না, একটু প্রবলেম আছে। বাট আজকে আমরা শেষ করে ফেলবো, পাঞ্চুয়েশনটা শেষ করে ফেলবো। সো আমাদের কিন্তু বেশ পড়াশোনা অনেক দূর এগিয়ে গেছে, বেশ অনেক দূর এগিয়ে গেছে। এবং দেখা যাবে যখন দেখবা 20টা ক্লাস শেষ হয়ে গেছে, 25টা ক্লাস শেষ হয়ে গেছে, তোমার মধ্যে একটা কনফিডেন্স ক্রিয়েট হচ্ছে যে বাকিগুলো আমি এমনিই পারবো, বাকিগুলো এমনিই পারবো। সো একটা কিন্তু রেওয়াজ আছে, আমার কোর্স সবার আগে শেষ হবে, আমার কোর্স সবার আগে শেষ হবে। সো তুমি যদি আমার সাথে থাকো তাহলে হচ্ছে সবার আগে কোর্সটা শেষ হয়ে যাবে। এইটা একটা ইস্যু। আর আরেকটা ইস্যু হচ্ছে তোমাদের কলেজে এখন অনেকেরই হচ্ছে সেকেন্ড মানে ফার্স্ট পেপার পড়াচ্ছে। তো হচ্ছে যাদের ফার্স্ট পেপার পড়াচ্ছে, তোমরা চাইলে ওই গ্যালাকটিকস 1.0-তে যুক্ত হয়ে যেতে পারো। অনেকেই যুক্ত হয়েছে, তো তোমরা যুক্ত হলে একটা সেরকম ডিসকাউন্ট পাবা। সামনে কথা চলছে, হয়তো বা এসজি সব থেকেও তোমরা বাকি ভাইয়াদের মতো কোর্সগুলা কিনতে পারবা। ঠিক আছে? সো কথা হয়েছে, তোমাদের তো আমি ইন্টারনাল গ্রুপে জানিয়েছি। ঠিক আছে? সো এই আর কি। তো ওখান থেকেও কিনতে পারবো বা ম্যানুয়ালিও কিনে রাখতে পারো, ম্যানুয়ালি কিনে রাখলেও ওই প্রাইসটাই রাখা হবে। তোমরা আগে থেকে আর্কাইভ ক্লাসগুলোর অ্যাক্সেস পাবে, এই আর কি পার্থক্য। আর তোমাদের প্রতি তো আমার একটা সফট কর্নার আছেই, তোমরা আমার এই ব্যাচ থেকে আসো বা এইটা আসো। তো ঠিক আছে, তাহলে শুরু করি। ভাইয়া আমি আগের 2টা ক্লাস করতে পারি না, তাই না এইটা করলে প্রবলেম হবে না। পাঞ্চুয়েশনের জাস্ট অল্প একটু জাস্ট হচ্ছে পড়াইছিলাম, বাট তুমি ওই 2টা ক্লাস করে আসো, অ্যাটলিস্ট পাঞ্চুয়েশনের প্রথম ক্লাসটা করে আসো মারিয়া। তো চলো আমরা হচ্ছে শুরু করি। হ্যাঁ, অনেক কথাবার্তা বললাম, আমরা শুরু করি। হাবি যাবি অনেক কথা বলছিলাম, পাঞ্চুয়েশন কি, পাংটাম থেকে আসছে মানে বিরতি। তো আমাদের টাইপ 4-এ আমরা এখন যাব কোলনের ব্যবহার। কোলনের ব্যবহারটা আইলসে সবচেয়ে বেশি আসে। আইলস পরীক্ষার রিডিং সেকশনে কোলনের ব্যবহার সবচেয়ে বেশি আসে, মানে সেন্টেন্স পড়ে বুঝতে হয়, এইটা একটা ইস্যু। আরেকটা জায়গায় কোলন বেশি আসে রাইটিং পার্টে। আইএলটিএস এর রাইটিং পার্টে কোলন দিয়ে যদি তুমি সেন্টেন্স স্ট্রাকচার লিখতে পারো, এটা তোমার জন্য একটা পজিটিভ পয়েন্ট। চোখের এত খারাপ অবস্থা, সামনের স্ক্রিনে কিচ্ছু লেখা দেখি না। 125 করা, তারপরেও দেখতেছি না। আচ্ছা দাঁড়াও, 150 করে নি। বড় স্ক্রিন 150 অলরেডি করা, তাও দেখি না। ওরে বাবা, চোখ তো কানা অবস্থা পুরো। আচ্ছা এখন মোটামুটি দেখি। আচ্ছা সমস্যা নেই। তাহলে প্রথম কেসটা কি আমাদের কোলনের বলো তো? গণনা করার জন্য আমরা কি করার জন্য ভাইয়া? আমরা গণনা করার জন্য, গণনা করার জন্য বা গণনা কি রে, হ্যাঁ গণনা করতে, আমরা গণনা করতে বা গণনা করার জন্য এক এক করে বলে যাওয়ার সময় আমাদের কোলন বসে। এখন অর্থাৎ মানে কি, আমাদের কোনো উদাহরণ বলো, দৃষ্টান্ত বলো কিংবা সংখ্যা প্রকাশের জন্য এর আগে কি বসে? এর আগে কোলন বসে, এর আগে কোলন বসে। যেরকম ধরো এখানে আমাদের বলা আছে কি, ডিগ্রিজ আর অফ 3 কাইন্ডস। এখন ডিগ্রি 3 ধরনের। কি কি ধরনের? পজিটিভ হতে পারে, কম্পারেটিভ হতে পারে, সুপারলেটিভ হতে পারে। এখন তুমি আমার কথা একটু বোঝার চেষ্টা করো ভাইয়া। 3 ধরনের, 3 ধরন কি কি? 3টা কি কি? একটা হতে পারে পজিটিভ, একটা কম্পারেটিভ, আর একটা হচ্ছে সুপারলেটিভ। তার মানে কি, আমি এখানে কি দিচ্ছি? আমি এখানে উদাহরণ দিচ্ছি, আমি এখানে উদাহরণ দিচ্ছি। নাবিল আমি না ক্লাসে আছি, তুমি আমার টেক্সট করো। হ্যাঁ, তো 3 ধরনের। এখন কি কি 3 ধরনের আমার একটু বলো তো। উদাহরণ কি কি 3 ধরনের? একটা হতে পারে পজিটিভ, একটা কম্পারেটিভ, একটা সুপারলেটিভ। অর্থাৎ এই বাক্যে আমি কি করতেছি? আমি এক্সাম্পল দিচ্ছি, আমি উদাহরণ দিচ্ছি। তো সেজন্য আমি কি কোলন ব্যবহার করছি। ওকে, তারপর ধরো অ্যাডজেক্টিভের উদাহরণ দিচ্ছি, অ্যাডজেক্টিভের উদাহরণ দিচ্ছি। তাহলে এখানে উদাহরণ দেওয়ার জন্য আমি কি ব্যবহার করতেছি? আমি কিন্তু ভাই কোলন ব্যবহার করতেছি। কোলন কিন্তু এই ডট মাঝখানে কোনো গ্যাপ নেই, মানে কোনো এই যে এরকম এরকম না, এরকম এরকম না। হ্যাঁ, এটা একটু খেয়াল রাখিও। ওকে,
তারপর দেখো ভয়েস দুই ধরনের, আমি এক্সাম্পল দিচ্ছি। কি হইলো, জার্নি করে আইসা আমি পড়াইতে পারি না, আমি বুঝতে পারছি। একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, একটা হচ্ছে প্যাসিভ ভয়েস, রাইট। আরেক ধরনের ভয়েস হইতে পারে যেটা হচ্ছে কোয়াসি প্যাসিভ ভয়েস, মানে অ্যাক্টিভও না সেটা, সেটা প্যাসিভও না, দুইটার সমন্বয়, দুইটার সমন্বয়। আবার কেউ বললো না সমন্বয়, দুইটার সমন্বয়, ঠিক আছে, দুইটার সমন্বয়। ওকে, এখন আমাদের কেস 2 তে চলো। আচ্ছা, এইটা না আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, আমরা একদম ছোটবেলা থেকে এটা পড়ে আসছি, ডায়লগ অথবা ড্রামা। অর্থাৎ যখন আমরা ডায়লগ লিখতাম বা কথোপকথন লিখতাম, সেখানে বক্তার নাম ও তার কথার মধ্যে কোলন দেওয়া হয়। ভাই এই যে বক্তার নামটাকে কে বলতেছে, ডাক্তার বলতেছে। কি বলতেছে? হোয়াটস ইউর প্রবলেম। তো ডাক্তারের কথা এবং এর পরেরটাকে, এই দুইটাকে আলাদা করছি। এইটা কিন্তু কি ডাক্তারের কনভারসেশন, এটা ডাক্তারের কনভারসেশন, এটা ডাক্তারের কনভারসেশন, রাইট। আচ্ছা, আর এইটা কি ভাইয়া? এটা ডাক্তার বলছে, এটা হচ্ছে আমার বক্তা। তাহলে বক্তার কথাকে বাক্যের বাকি অংশ থেকে আলাদা করার জন্য আমার কি বসছে? আমার কোলন বসছে, আমার কোলন বসছে। ওকে, তারপর ধরো পেশেন্ট বলতেছে, এটা পেশেন্টে কি? বক্তা। আই এম সাফারিং ফ্রম কোল্ড অ্যান্ড ফিভার, আমি ঠান্ডা জ্বরে ভুগতেছি। কিসে ভুগতেছি ভাইয়া? ঠান্ডা জ্বরে ভুগতেছি। যেহেতু ঠান্ডা জ্বরে ভুগতেছি, এটাকে আলাদা করার জন্য আমার মাঝখানে কি বসছে বলো তো? মাঝখানে কিন্তু কোলন বসছে, মাঝখানে কিন্তু কোলন বসছে, ঠিক আছে? বুঝতে পারছো? তাহলে এখন 3 নাম্বার ব্যবহারটা হচ্ছে আইএলটিএস এর রিডিং এর জন্য খুব ইম্পর্টেন্ট। যারা আইএলটিএস পরীক্ষা দিবা, বিভিন্ন, আমি আইএলটিএস শুরু করতাম এই বছর, কিন্তু কিছু আনওয়ান্টেড সমস্যার কারণে আমার করা হয়নি। আইএলটিএস এর জন্য এটা খুবই ইম্পর্টেন্ট, বুঝছো এই পার্টটা? সেটা হচ্ছে 2টা বাক্য তোমার দেওয়া থাকবে, ঠিক আছে? ধরো এখানে একটা সেন্টেন্স দেওয়া, কোলন, এখানে আরেকটা সেন্টেন্স দেওয়া। এই সেন্টেন্সটা ধরো এ, এই সেন্টেন্সটা ধরো বি। এখন এইখানে বিটা আসলে কি বোঝাবে জানো? বিটা বোঝাবে হচ্ছে এ এর ব্যাখ্যা, এ এর ব্যাখ্যা। ওকে, এ এর ব্যাখ্যা মানে কি? এতে এমন একটা কিছু মানে বলা আছে, সেটার ব্যাখ্যা করতেছে কি? বি। বি ব্যাখ্যা করতেছে, কারে ব্যাখ্যা করতেছে? তার আগের অংশটা, তার আগের অংশটা। এই জন্যই বলা হয়েছে 2টি বাক্যের মধ্যে দ্বিতীয়টি, দ্বিতীয়টি মানে কি? বি। প্রথমটির ব্যাখ্যামূলক হয়, অর্থাৎ প্রথমটি সম্পর্কে ব্যাখ্যা দিতেছে। আরো সহজ করে লিখে দিই, আরো সহজ করে লিখে দিই। দ্বিতীয় বাক্যটি প্রথম বাক্যকে মানে প্রথমটির ব্যাখ্যা দিচ্ছে। তাহলে বাক্য দুইটা কিন্তু আলাদা, দুইটা সেপারেট। তো ওই সেপারেশনটা বোঝাইতে আমার কি বসে বলো তো? কোলন বসে, আমার কোলন বসে, রাইট। আশা করি বুঝতে পারছো। একটা এক্সাম্পল দেই, তাহলে তোমরা আরো সুন্দরভাবে বুঝতে পারবা। ওকে, চলো। হি ইজ এ ম্যান অফ রাফ কন্ডাক্ট, তার ব্যবহার খুব খারাপ, বা সে খুব খারাপ ব্যবহারের লোক, কোলন বসছে। এখন এইটার ব্যাখ্যা দিতেছি, কেন সে খারাপ বা তারে খারাপ বলার পিছনে রিজন কি, ঠিক আছে? উই লিভড টুগেদার ইন দ্য সেম হোস্টেল ফর এ লং টাইম। ব্যাখ্যা দিতেছে যে আমরা একই হোস্টেলে লং টাইম ধরে ছিলাম, তারপরেও সে ভালো না। তার মানে আমার এইটার ব্যাখ্যাটা কে দিতেছে? এই প্রথম অংশটুকুর ব্যাখ্যাটা কে দিতেছে? এই অংশটা দিচ্ছে, এবং দুইটাকে আলাদা করার জন্য কি আমি কোলন বসাইছি। ওকে, চলো সামনে আগাই আমরা। হি ইজ ওয়েল নন টু মি, সে আমার জন্য কাছে ওয়েল নন। কেন? উই স্টাডিড ইন দ্য সেম ক্লাস। কারণটা কি বা ব্যাখ্যাটা কি? আমরা সেম ক্লাসে আসছি, আমরা সেম ক্লাসে আসছি, এই জন্য কি আমি এখানে ব্যাখ্যা দিচ্ছি। প্রথমটার ব্যাখ্যা কে কে দিচ্ছে ভাই বলো তো? দ্বিতীয়টা। প্রথম সেন্টেন্সটার ব্যাখ্যা দ্বিতীয় সেন্টেন্সটা দিচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতেছি? আমরা ব্যবহার করতেছি কোলন, আমরা ব্যবহার করতেছি কোলন, ঠিক আছে? এই ব্যবহারটা জেনে রাখো, এবং রাইটিংয়ে এই জিনিসটা তোমরা একটু ইউজ করার চেষ্টা করো। প্রথম পত্র কিন্তু যখন পড়াবো দেখবা এরকম অনেক ব্যবহার আছে। তো এই জন্যই কিন্তু প্রথম পত্র পড়ার জন্য সবাইকে গুরুত্ব দিই।
সেকেন্ড পেপারের যে প্রথম পত্র যারা ভালোভাবে পড়ো তারা আসলে ইংলিশটা শেখো। আর দেখো অনলাইনের একটা মূল উদ্দেশ্য কি, ধরো ঢাকার টিচারদের বা যারা সারা দেশে বেস্ট পড়ায় তাদের পড়াটা যেন একদম প্রান্তিক অঞ্চলের মানুষরাও পায়। ঠিক আছে, ধরো আমার অনেক স্টুডেন্ট আছে চিটাগাং থেকে পড়ে, সো চিটাগাং অবশ্যই ভালো জায়গা, কিন্তু তারপরেও দেখা গেছে তারা আলাদা একটা ভাইব পায়, তারা ওখান থেকে পড়ে, বা আরও দূর দূরান্ত থেকে বরিশাল কত জায়গার থেকে পড়ে। তো এই ভাইবগুলো নেওয়ার জন্য কিন্তু সো এই জিনিসগুলো কিন্তু এক্সট্রা। আর প্রথম পত্রটা এমন একটা জিনিস, মানে সরি টু সে সব টিচার ওইটা পড়াইতে পারে না। গ্রামার সবাই পড়াইতে পারে কম বেশি, যার ইংলিশ ব্যাকগ্রাউন্ড সেও পড়াইতে পারে, যার ইংলিশ ব্যাকগ্রাউন্ড না সেও গ্রামার 2-4 দিন পড়লে পড়াইতে পারে, হয়তো বা এত ডিপলি পারে না বাট পারে। কিন্তু প্রথম পত্র সবাই পড়াইতে পারে না, অনেক ইংলিশ টিচারও পড়াইতে পারে না, এবং প্রথম পত্রটা আসলে শেখার আধার, প্রথম পত্রটা শেখার আধার। তো আমার কাছে পড়ো, আমি এটা বলতেছি না, বাট প্রথম পত্রটা তোমরা নিজে নিজে পড়ো। এই যে নরিন বলছো আমি বরিশাল থেকে, এই যে দেখছো একদম এক্সাম্পল, ওরে আমি প্রত্যেকটা ক্লাসে দেখি ও খুব মনোযোগ দিয়ে ক্লাস করে, এই যে নরিন রাহান মুনা, সো ওই যে ও বরিশাল থেকে পড়তেছে। তো এটাই বললাম যে যেহেতু অনলাইনে পড়তেছো ভালো মন্দ বুঝে তারপরে কোর্স কিনবা। কারণ দেখো ভাই একদম সত্যি কথা বলি, আমি অনলাইনে পড়ানো শুরু করছি 1 বছর মনে হয়েছে অনলাইনে, রাইট? 1 বছর হয়েছে, বা এই প্ল্যাটফর্মটা যে খুলছি ক্রাউনিং ইংলিশ উইথ সম্পদ 1 বছরও হয়নি, ডিসেম্বরে 1 বছর হবে। গ্রুপে কোনো কাজ করি না, আমার না আছে কোনো ফেমাস প্লে লিস্ট, কিচ্ছু নাই, তারপরে তো তোমরা পড়তেছো, তাই না? তোমরা ভালো বুঝছো দেখেই পড়তেছো, তো এইটাই আর কি। তো যাদের ভালো করার তারা করে এমনি। তো এখন এটা কেন জানি বলতেছে মাথা ঘুরে গেছে। ধরো আমার 2টা কোর্স কিনতে লাগে 3000 টাকা, 600 টাকা হইলেও মার্কেটে ইংলিশ কোর্স পাওয়া যায়, তারপরেও কিন্তু তোমরা 3000 টাকা দিয়ে পড়তেছো। সো যেহেতু পড়তেছো তোমরা নিজেরাও একটু পড়াশোনার ব্যাপারে সিরিয়াস হবা, বা আমি তোমাদেরকে যতটা পারি বেস্ট জিনিস দেওয়ার চেষ্টা করি, আরও কিভাবে তোমরা চাও সেটাও জানাবা, যে কোনো কিছু ভাইয়ের সাথে শেয়ার করবা যাতে তোমাদের জন্যও ভালো হয়, আমিও যাতে তোমাদের কি নিডসটা সেটা আরও বেশি ফিল করে সেই অনুসারে কাজ করতে পারি। আচ্ছা, সময় লেখার ক্ষেত্রে ঘন্টা আর মিনিটের মাঝখানে কোলন বসে, ঘন্টা এবং মিনিটের মাঝখানে কোলন বসে। এই যে ভাই এটা কি 10টা 30, মানে 10 ঘন্টা 30 মিনিট, এখানে আবার কি বসতেছে, কোলন বসতেছে, এটা আসলে কোলন হবে, বুঝছো? 11টা 25 এখানে কোলন বসতেছে, 1টা 30 কোলন বসতেছে, কোলন বসতেছে। ওকে, কোলনের ব্যবহার ক্লিয়ার। তারপর কোশ্চেন মার্কে যাই। অনেক ইন্টারভিউতে জিজ্ঞাসা করবে নোট অফ ইন্টারোগেশন, নোট অফ ইন্টারোগেশন, এখানে 2টা জিনিস খেয়াল রাখবো। কোশ্চেন মার্কের আরেকটা নাম হচ্ছে নোট অফ ইন্টারোগেশন, আর ইন্টারোগেশন স্পেলিংয়ে 2টা আর আছে, 2টা আর আছে। আর একটা এটা অনেক ভাইভাতে জিজ্ঞাসা করে, ট্রাস্ট মি এসিএস ফিউচার স্কুলের জন্য ভাইবা নিতে নিতে পাগল হয়ে গেছে। নট এ সিঙ্গেল ক্যান্ডিডেট ইজ এলিজিবল। আমি নিজেই হতাশ। তো তোমরা কিন্তু পড়াশোনা করতেছো, তোমরা এই জিনিসগুলাই পড়াইতে পারবা, খুব ভালো ভালো এই টেকগুলোতে কাজ করতে পারবা ঠিক মতো পড়াশোনা করলে। আমার জাস্ট লজ্জা লাগে যে আমার চেয়ে বয়সে বড় মানুষরা নর্মাল জিনিস পারে না। নর্মাল জিনিস ভাইবা বোর্ডে জিজ্ঞাসা করলে আকাশ থেকে পড়ে, মানে এমন একটা লুক দেয়, এটা কি, কোথা থেকে আসছে। আজকে একটা ভাইভাতে জিজ্ঞাসা করছি, আপু আপনি তো এত কিছু পড়াচ্ছেন, অ্যাডজেক্টিভ, তোমাদেরকে অ্যাডজেক্টিভ আমি অ্যাডমিশনের পড়াবো, বাট ফার্স্ট পেপারেও দেখাই, এই জায়গায়ও যখন পড়াবো তখন অ্যাডজেক্টিভ পড়াবো। তো অ্যাডজেক্টিভের 2টা ইউজ আছে, বুঝছো? একটা হচ্ছে অ্যাট্রিবিউটিভ ইউজ, অ্যাট্রিবিউটিভ ইউজ, আরেকটা কি ভাইয়া, আরেকটা হচ্ছে প্রেডিকেটিভ ইউজ, প্রেডিকেটিভ ইউজ। এখন কি বলবো বলো, গ্রামার একটু পড়াই। ধরো অ্যাট্রিবিউটিভ ইউজ মানে কি, 2টা নাউন পাশাপাশি থাকলে প্রথমটা যদি দ্বিতীয়টারে মডিফাই করে সেটা অ্যাট্রিবিউটিভ ইউজ। প্রেডিকেটিভ ইউজ তো একটু ভিন্ন, লিঙ্কিং ভার্ব থাকে। সো এই অ্যাট্রিবিউটিভ ইউজ আর প্রেডিকেটিভ ইউজ সে জানে না, সে পোলাপান পড়াবে, এই হয়েছে অবস্থা। সো জিনিসগুলো খুব ভালোভাবে শিখো যে কোনো সাবজেক্টে, এই হচ্ছে অবস্থা। চলো সামনে আগে। এখন ন্যারেশনে তোমরা এই কাজটা করে আসছো, সরাসরি প্রশ্ন অথবা ডিরেক্ট কোশ্চেন, ঠিক আছে? সরাসরি প্রশ্ন অথবা ডিরেক্ট কোশ্চেন নির্দেশ করার জন্য
কোশ্চেন মার্ক বা প্রশ্নবোধক চিহ্ন বসে। যেরকম আর ইউ হাংরি, ঠিক আছে, তুমি কি ক্ষুধার্ত, সরি ন্যারেশনেরটা আরেকটা কেস, তুমি কি ক্ষুধার্ত, একটা বসছে। ডু ইউ গো টু কলেজ রেগুলারলি, কি বসছে আমার কোশ্চেন মার্ক বসছে। ডিড শি ব্রেক দ্য ক্লাস, কোশ্চেন মার্ক বসছে। সো কোশ্চেন মার্ক, কোশ্চেন বোঝাইতে আমাদের কি বসে বলতো, আমাদের এটা বসে, এটারে আমরা কোশ্চেন মার্ক অথবা কি বলবো বলতো, আবার লিখে দিচ্ছি নোট অফ ইন্টারোগেশন। ধরো বিসিএস ভাইভাতে যায় তোমার এটা জিজ্ঞেস করলো, জিজ্ঞেস করতেই পারে, চাকরি বাকরির পরীক্ষায় জিজ্ঞেস করে গেছে, অনেক বড় মানুষ পারে না, আমি গ্রাজুয়েশন করা মানুষজন এই জিনিস ধরে তারা পারে নাই, ঠিক আছে। চলো কেস টুটা দেখি। কেস টুতে আমাদের কি আছে, ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেন যদি যুক্ত থাকে তাহলে কি আমাদের কোশ্চেন মার্ক ইউজ হয়, কারণ কি ট্যাগ কোশ্চেনে দুইটা ব্যবহার, ইট ইজ ভেরি কোল্ড টুডে, খুব ঠান্ডা, তাই না, তাই না বোঝাইতে এই যে ট্যাগ কোশ্চেনটার আলাদা করার জন্য এখানে কমা বসছে, বাক্যের বাকি অংশ থেকে আলাদা করার জন্য কমা বসছে। আর এইটা কি ভাইয়া বলো তো, এটা হচ্ছে আমার ট্যাগ কোশ্চেন, ট্যাগ কোশ্চেন, ট্যাগ কোশ্চেন, ওকে। কাউস কান্ট ফ্লাই ইন দ্য স্কাই, ক্যান দে, আলাদা করছি, আলাদা করছি কি দিয়ে বলো তো, আলাদা করছি কি দিয়ে, আলাদা করছি কমা দিয়ে। আর এইটা কি বলতো, এটা ট্যাগ কোশ্চেনের জন্য আমার কি বসছে বলতো, ট্যাগ কোশ্চেন, ওকে। সেম জিনিস, উই ইট রাইস ডোন্ট উই, কি বসছে বলতো, আমার এটা বসছে। কেস 3, WH দ্বারা সূচিত ওয়ার্ড, দুই ধরনের কোশ্চেন হইতে পারে, একটা অক্সিলারি ভার্ব দিয়ে, একটা WH ওয়ার্ড দিয়ে। তো WH ওয়ার্ড দ্বারা সূচিত সেন্টেন্স যেগুলো আছে সেগুলো শেষে কোশ্চেন মার্ক বসে। যেরকম ওয়াই ডু ইউ লাভ, তুমি হাসতেছো কেন, কি বসছে বলো তো, আমার এখানে কি বসছে, এখানে আমার কোশ্চেন মার্ক বসছে। হোয়াট ইজ ইউর নেম, আমার কি বসছে বলো তো, আমার কোশ্চেন মার্ক বসছে। হোয়েন উইল ইউ গো টু ঢাকা, আমার কি বসছে বলো তো, আমার কোশ্চেন মার্ক বসছে, ঠিক আছে। আচ্ছা, কোনো ইনডাইরেক্ট কোশ্চেন বা ডিপেন্ডেন্ট কোশ্চেনের শেষে আমার কি বসে না বলতো, আমার জিজ্ঞাসামূলক চিহ্ন বসে না। এটার আমরা কি বলবো বলতো, এটার আমরা বলবো নোট অফ ইন্টারোগেশন, নোট অফ ইন্টারোগেশন। উই আস্কড হোয়াট মাই নেম ওয়াজ, এখানে একটা কনসেপ্ট আছে তোমাদেরকে দেখাবো, গ্রামারে আসলে এটা এইচএসসিতে লাগে না, এমবেডেড কোশ্চেন, এমবেডেড কোশ্চেন, ঠিক আছে, এমবেডেড কোশ্চেন। তো এমবেডেড কোশ্চেন এইটা, ওই যে বলছিলাম না, হি আস্কড, সে আমারে জিজ্ঞেস করছে, কি জিজ্ঞেস করছে, আমার নাম কি, সে আমাকে জিজ্ঞেস করছে আমার নাম কি, সে কিন্তু জিজ্ঞেস করে নাই যে হোয়াট ওয়াজ মাই নেম। হোয়াট ওয়াজ মাই নেম যদি হইতো বা হোয়াটস ইউর নেম এটা যদি হইতো তাহলে প্রশ্নবোধক হইতো, বাট এখানে সে জিজ্ঞাসা করছে আমার নাম কি, আমি বলতেছি, সে কিন্তু বলতেছে না। আর দেখো অক্সিলারি ভার্বটা কই থাকে সাধারণত, সাবজেক্টের আগে কোশ্চেনের ক্ষেত্রে, কিন্তু যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স এটা কই থাকে, এটা শেষে থাকে, এটা যেহেতু শেষে থাকে তাই এটা কি হচ্ছে আমাদের বলতো, এটা হচ্ছে আমাদের ইনডাইরেক্ট কোশ্চেন বা ডিপেন্ডেন্ট কোশ্চেন। সো এই জন্য এটা আসলে অ্যাসার্টিভই বোঝায়, এই জন্য ফুল স্টপ বসছে। ঠিক সেইভাবে আই আস্কড হার ওয়্যার শি ওয়েন্ট লাস্ট ইয়ার, এখানে আমার কি বসছে, আমার ফুল স্টপ বসছে, আমার ফুল স্টপ বসছে। বুঝতে পারছো বলো তো? তারপর চলো আমরা এক্সক্লামেশনে চলে যাই। এক্সক্লামেশন ভাই খুব সহজ জিনিস, আবেগ। আমাদের বাঙালিদের কি বেশি। আচ্ছা, ফ্রেজ এন্ড ক্লসের ক্লাস কবে নেওয়া হবে? নিয়ে নিব, এর মধ্যেই নিয়ে নিব ফ্রেজ এন্ড ক্লসের ক্লাস। ওইটা তো ধরো তোমার ফ্রেজ আর ক্লজেরটা খুব দরকার হলে তুমি ইউটিউব থেকেও দেখে নিতে পারো, একদম খুব সুন্দর করে করানো আছে ইউটিউবে। বাট ওই যে যখন মডিফায়ার্স পড়াবো তখন পার্টস অফ স্পিচের 3টা ক্লাস নিব, এবং আরেকটা কাজ করব, তখন আমি ফ্রেজ এন্ড ক্লজ 2টা ক্লাসে পড়াবো, 5টা ক্লাস, আর মডিফায়ার্স 3টা ক্লাস, টোটাল 8টা ক্লাস। মডিফায়ার্সটা কেমিস্ট্রি জৈব যৌগের মতো, ওইটার মধ্যে সব পড়াই দিব, ঠিক আছে? দেখো, মনের আকস্মিক আবেগ,
মানে বাঙালির যত আবেগ আছে আবেগ প্রকাশ করার জন্য আমরা এক্সক্লামেটরি মার্কস ইউজ করি। তো এটা দুইটা নাম, একটা হচ্ছে নোট অফ এক্সক্লামেশন অথবা এক্সক্লামেটরি মার্কস। এক্সক্লামেটরি মার্কস, এক্সক্লামেটরি মার্কস, এক্সক্লামেটরি মার্কস। তাহলে আকস্মিক আবেগ, উচ্ছ্বাস, ভয় এগুলা প্রকাশ করার জন্য আমরা কি, আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স অথবা নোট অফ এক্সক্লামেশন ইউজ করি। যেরকম হাউ নাইস দ্য মুন ইজ, হাউ নাইস দ্য মুন ইজ, এখানে আমার কি হয়েছে বলো তো, এখানে আমার কি হয়েছে, আমার এখানে নোট অফ এক্সক্লামেশন হয়েছে। হোয়াট এ নটি বয় ইউ আর, আমার কি হয়েছে, এক্সক্লামেশন হয়েছে। ঠিক আছে, চলো কেস 2 তে যাই। আচ্ছা, ভোকেটিভ কেস কি বলছিলাম না, ধরো তুমি আমাকে ডাকতেছো, এই সম্পদ, সম্পদ, তো এরকম তুমি ভোকেটিভ কেস, ওই সম্পদ ডাকটাই হচ্ছে ভোকেটিভ কেস। ঠিক আছে, তো এখন ওই ভোকেটিভ কেসের তুমি গুরুত্ব দিতে যাচ্ছ, আরো গুরুত্ব দিতে যাচ্ছ, তখন বেশি গুরুত্ব দেওয়ার জন্য আমার ভোকেটিভ কেসের পরে কি বসে বলো তো, ভোকেটিভ কেসের পর আমার এখানে এক্সক্লামেটরি মার্ক বসে। এতটুকু কি বলো তো, এতটুকু হচ্ছে আমার ভোকেটিভ কেস। ঠিক আছে, এতটুকু ভোকেটিভ কেস। এই যে কামাল, এটাও কি ভোকেটিভ কেস, কামালকে ধরে ডাকতেছো, কামালকে কান ধরে ডাকতেছো, কামাল ইউ শুড গো হোম অ্যাট ওয়ান্স, তোমার এক্ষুনি বাড়ি যাওয়া উচিত, তোমার এক্ষুনি বাড়ি যাওয়া উচিত। ঠিক আছে, এখন আরেকটা টাইপ আমরা করব ভাইয়া, আমরা আরেকটা টাইপ করব, সেটা হচ্ছে কোটেশন মার্ক অথবা ইনভার্টেড কমা। এটা নিয়ে তোমাদের অনেক ঝামেলা থাকে, কিছু বেসিক আমি বলবো, জাস্ট ওই বেসিকগুলো দেখলেই হয়ে যাবে। সো আমাদের ঘুরে ফিরে দেখছি 6টা রুলস থেকে বেশি কোশ্চেন আসে, বুঝছো, 6টা রুলস থেকে বেশি কোশ্চেন আসে, বাট আমরা 8টা শিখে রাখবো, এনাফ। কোটেশন মার্ক জিনিসটা কি ভাই বলো তো, কোটেশন মার্ক জিনিসটা কি, কোনো বক্তার বক্তব্যে বা কারো কোনো অর্থপূর্ণ কথাকে আলাদা করে দেখার জন্য বক্তব্যের দুই প্রান্তে যে দুইটা উল্টা কমা দেওয়া হয়। কি কমা বলো তো, উল্টা কমা। মানে কেউ কোন একটা কিছু বলতেছে বা কোন একটা স্পেসিফিক জিনিস আছে, ওই জিনিসটারে আমি বোঝাবো, তখন আমরা কি উল্টা কমাটা দিই। এই যে এরকম আমি এভাবে মনে রাখতাম, বুঝছো, এটা অনেক ভাবে মনে রাখে, আমি মনে রাখতাম এইভাবে 6699, 6699 এটা হইতে পারে, অথবা 69 এটা হইতে পারে। এটাই হচ্ছে তোমার কি বলতো, কোটেশন মার্ক অথবা ইনভার্টেড কমা। তো এখন কোটেশন মার্ক দুই প্রকার, একটা হচ্ছে ডাবল কোটেশন, একটা হচ্ছে সিঙ্গেল কোটেশন। তো ব্রিটিশ ইংলিশে সাধারণত আমরা সিঙ্গেল কোটেশন অথবা সিঙ্গেল ইনভার্টেড কোটেশনটা ব্যবহার করি। যেরকম আই এম এনজয়িং বাংলাদেশ প্রিমিয়ার লিগ নাও, বাংলাদেশ প্রিমিয়ার লিগ নাও, এটা কি বলতো, একটা স্পেসিফিক ভাবে আমরা হাইলাইট করতেছি, আমরা হাইলাইট করতেছি, এই জন্য আমাদের কি বসতেছে, কমা বসতেছে। আর আমেরিকান ইংলিশে কি ডাবল কোটেশন মার্ক অথবা ডাবল ইনভার্টেড কমা ব্যবহার করি। যেরকম হি ইজ দ্য বেস্ট of you who read the Quran himself and teaches others, আল হাদিসে বলা আছে, আল হাদিসে বলা আছে। তো এরকম আর কি জিনিসগুলো, আমেরিকানে আমরা দুইটা কোড ব্যবহার করি, ব্রিটিশে একটা কোড ব্যবহার করি। তো এটার কেস 1টা কি, বক্তার মধ্যে প্রত্যক্ষ উক্তি মানে ডিরেক্ট স্পিচ। এটা আমাদের কই আছে ভাই বলো তো, ন্যারেশন, রাইট, এটা আমার ন্যারেশনে আছে, প্রকাশ করতে ইনভার্টেড কমা ব্যবহৃত হয়। ঠিক আছে, আচ্ছা, দ্য টিচার সেড দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। ভাই এই যে ন্যারেশনে বাকি অংশকে আলাদা করার জন্য এখানে একটা বসছে, আর এখানে কি বসতে ভাই, ইনভার্টেড কমা বসছে। তারপর দেখো দ্য স্টুডেন্ট সেড, একটা কমা, এখানে একটা, এখানে একটা, আই ওয়ান্ট টু নো মোর, আই ওয়ান্ট টু নো মোর। ঠিক আছে, তারপর আসো কেস 2টা দেখি। কোনো সাহিত্যকর্ম, কবিতা, গান, বিশেষ প্রতিষ্ঠানের শিরোনামকে বাক্যে প্রয়োগ করার ক্ষেত্রে কোটেশন মার্ক বসে। যেরকম আই হ্যাভ রিড ম্যাকবেথ অফ শেক্সপিয়ার, একটা রচনা, ম্যাকবেথটা কি শেক্সপিয়ারের একটা রচনা। শেক্সপিয়ার বানানটা খেয়াল রাখবা, এটা অনেক সময় হচ্ছে স্পেলিং হিসেবে পরীক্ষায় চলে আসতে পারে, স্পেলিং, হ্যাঁ, তোমরা যেরকম বানান ভাবতেছো এরকম বানান না। তাহলে ডাবল কোটেশন দিলে কি, এটা আমেরিকান, আর সিঙ্গেল কোটেশন দিলে কি ব্রিটিশ।
তাহলে কি দ্য সেন্স অফ ডি ইজ এ নাইস পোয়েম, এখানে কি বসছে আমার বলো তো, এখানে আমার কি বসছে বলো তো, ডাবল কোটেশন বসছে। বুঝতে পারছো? বলো বুঝতে পারছো কিনা বলো। পাঞ্চুয়েশনও তো ভালোই, আসলে এত তোমাদের পড়াই আমি, তোমরা বিরক্ত হও না, আমি বুঝি, বুঝছো। আমার আমার কিছু স্টুডেন্ট আছে, মানে অফলাইনেও দেখছি অনলাইনেও দেখছি, মানে ওরা পড়ার জন্যই আসে, মানে আছে না যে ভাইয়ের নামে 3টা মিম বানায় আন্দাজি সময় নষ্ট করলাম, এই করলাম ওই করলাম, না, আমার স্টুডেন্টগুলো কেন জানি পড়ার জন্যই আসে এবং পড়তেই আসে, এই জিনিসটা আমার সবসময় ভালো লাগে। ক্লিয়ার এই পর্যন্ত? আচ্ছা চলো এখন আমরা হাইফেন দেখি। দেখবো আমার গ্রুপে একটা পোস্ট দিলে 10টা রিয়েক্টও পড়ে না, কিন্তু এমনও অবস্থা হয় ভর্তি তো ঠিকই পোলাপান হচ্ছে, ক্লাস তো ঠিকই করতেছে, এই হয়েছে অবস্থা যে পোলাপান বুঝে আসলো, বাট পোলাপান মানে পড়াশোনা কেন্দ্রিক হয়ে যাইতেছে, এটা ভালো। কিছু গ্রুপ থাকা উচিত যেগুলা পড়াশোনা কেন্দ্রিক, পোলাপান জাস্ট পড়াশোনা করতে আসছে অনলাইন। অ্যান্ড ট্রাস্ট মি, অ্যাডমিশনের টাইমে আমি অনেক বাড়তি কথা বলতেছি, অ্যাডমিশনের টাইমে আমি ফেক আইডি ইউজ করছি, আমি ইউজ করি নাই আইডি, এমন না যে আমার খুব একদম উল্টায় ফেলছি কিছু, বাট ভালো হয়তোবা যে পজিশনটাতে আছি রিয়েল আইডি ব্যবহার করে বা আন্দাজি টাইম নষ্ট করলে সেটাতে হয়তোবা থাকতাম না, এই আর কি। দেখো কম্পাউন্ড ওয়ার্ড অথবা যৌগিক শব্দ মানে কি, 2-3টা শব্দ মিলে বা 2-3টা ওয়ার্ড মিলে একটা, সো তাদেরকে কানেক্ট করার জন্য আমরা মাঝখানে কি ব্যবহার করি, হাইফেন ব্যবহার করি, অর্থাৎ এক কথায় 2 বা ততোধিক ওয়ার্ডকে যুক্ত করার জন্য আমরা হাইফেন ব্যবহার করি। হি ইজ দ্য কমান্ডার ইন চিফ অফ বাংলাদেশ আর্মি, তাহলে কমান্ডার ইন চিফ 3টা আলাদা আলাদা ওয়ার্ডকে যুক্ত করছি কি, হাইফেন দিয়ে, হাইফেন দিয়ে। ওকে, নাও এ ডেস এটা একসাথেও লেখা যায়, আমি কি করছি বলতো, আলাদা করছি কি দিয়ে বলতো, আমি এই হাইফেন দিয়ে করছি। ওকে, দ্য ম্যান ইজ ভেরি আপ টু ডেট, আলাদা কিভাবে করছি ভাই বলতো, হাইফেন দিয়ে করছি। কেস টুটা কি ভাই বলতো, বাক্যের লাইন শেষে এই জিনিসটা তোমার আমি বুঝাই বুঝবা তুমি। ধরো এটা আমার পরীক্ষার খাতা, এই পর্যন্ত লিখে এখানে আটকে গেলাম, তখন আমি করব কি জানো, এখানে একটা টান দিব, দিয়ে বাক্যের বাকি অংশ লিখে ফেলব, মানে অসম্পূর্ণ কথাটা এখানে এসে সম্পূর্ণ করব, অসম্পূর্ণ কথাটা এখানে এসে সম্পূর্ণ করব, ঠিক আছে। তারপরে হি ওয়াজ হাইলি প্রেজড ফর দ্য কি ইন্ট্রোডাকশন অফ এসে, মানে এইখানে একটা জিনিস আমার শেষ হয়ে যাওয়ার কথা ছিল বাট হয় নাই আনফরচুনেটলি, ওইটারে এখানে আনতেছি, এজন্য আমি কি দিব বলতো, এজন্য আমি হাইফেন দিব। এখন আসলে অ্যাপোস্ট্রফি পড়াই, অ্যাপোস্ট্রফি এটা নিয়ে তোমাদের অনেক জানার আগ্রহ, সো এটা একটু পড়াই। অ্যাপোস্ট্রফি, অ্যাপোস্ট্রফির বেসিকটা কি আসলে আমরা দেখি। অ্যাপোস্ট্রফির প্রথমে আমাদের বাংলাটা জানতে হবে, বাংলাটা হচ্ছে বর্ণলোপ চিহ্ন, অর্থাৎ তোমার কোনো বর্ণ লোপ পাবে। এখন এটা কার মতো কাজ করে, পসেসিভ কিংবা ষষ্ঠী বিভক্তি র অথবা এর উদ্দেশ্য সাধনে এই চিহ্নটা ব্যবহৃত হয়, র অথবা এর চিহ্ন, এই চিহ্নটা ব্যবহার করা হয়, ঠিক আছে। এখন তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, ভাইয়া বর্ণলোপ চিহ্ন বললেন, অর্থাৎ একটা বর্ণ থাকবে না, কোন বর্ণ থাকবে না? সাধারণত আমরা কি করি বলতো, সাধারণত আমরা অ্যাপোস্ট্রফি দ্বারা ই এবং এফ কে অপসারণ করি, আমরা সাধারণত ই এবং এফ কে অপসারণ করি। কিভাবে করি আমরা দেখব। অ্যাপোস্ট্রফি দ্বারা এফ বর্ণকে অপসারণ করা হয়, এফ বর্ণকে অপসারণ করা হয়। যেরকম হি গোজ টু কলেজ অ্যাট 9 o'clock, ও ক্লক, ও ক্লক, ও ক্লক মানে কি, ও ক্লক মানে হচ্ছে অফ ক্লক, আর এখানে ওটা কি ভাই, এখানে ওটা কি, এইটুকু যদি তোমাদের আসে কোনোদিন, এটাকে আমরা বলি ডিসগাইজড প্রিপোজিশন, ডিসগাইজড প্রিপোজিশন, অর্থাৎ ডিসগাই মানে কোনো কিছু লুকায় আছে, কি লুকায় আছে ভাই বলো তো, ডিসগাই হয়ে এফটা লুকায় আছে, বর্ণলোপ চিহ্ন বলছে না, এফটা লুকায় আসছে। সো এটা তোমার পরীক্ষায় হয়তো বা খুব অ্যাডমিশনে খুব টাফ কোশ্চেন আসলে এটা আসতে পারে, ডিসগাইজ প্রিপোজিশন কেস, কোন একটা জবের পরীক্ষায় আসছিল, এখনো অ্যাডমিশন টেস্টগুলোতে আসে নাই, যদি চলে আসে, ঠিক আছে, বুঝছো। এটা ছিল কি আমাদের
কেস 1। তাহলে কেস 2 তে যাই। নাউনের পসেসিভ গঠন করতে, নাউনের পসেসিভ কেস গঠন করতে আমাদের অ্যাপোস্ট্রফি বসে। পসেসিভ মানে কি ভাই? কারো অধিকারে কোনো কিছু আছে, কারো অধিকারে কোনো কিছু আছে, এইটা বোঝাইতে আমরা পসেসিভ ব্যবহার করি। যেরকম কামালস ফাদার ডাইড লাস্ট ইয়ার। কামালের বাবা কি বলতো, মানে লাস্ট ইয়ার মানে কি, গত বছর মারা গেছে। কামালের র অথবা এর ষষ্ঠী বিভক্তি বোঝাইতে, র অথবা এর বোঝাইতে কি আমরা অ্যাপোস্ট্রফি এস ইউজ করি। আই লিভ ইন মাই আঙ্কেলস হাউস, কি ব্যবহার করতেছে? আঙ্কেল এর র অথবা এর, মানে ষষ্ঠী বিভক্তি বোঝাইতে আমরা কি, র অথবা এরটা কি ষষ্ঠী বিভক্তি না? ষষ্ঠী বিভক্তি। তো এই ষষ্ঠী বিভক্তি বোঝাইতে আমরা কি ব্যবহার করি বলতো? আমরা অ্যাপোস্ট্রফি ব্যবহার করি। অ্যাপোস্ট্রফি ব্যবহার করি। চলো আমরা কেস 3 তে যাই। আচ্ছা, অনেক সময় সাবজেক্ট প্লাস ভার্ব, অনেক সময় সাবজেক্ট প্লাস ভার্ব একত্রে প্রকাশ করতে ভার্বের এক বা একাধিক বর্ণ লোপ পায় এবং সেখানে কি বসে? অ্যাপোস্ট্রফি বসে। খুব সহজ ব্যাপার। I've done the work in time, I've done the work in time। সো এখানে এখানে কি করছি ভাই বলো তো? এখানে কি করছি? এই যে ডট ভি মানে কি, হ্যাভ, ঠিক আছে? এই কন্ট্রাকশন ফর্ম কি, আমরা অ্যাপোস্ট্রফি ব্যবহার করতেছি। আই থিঙ্ক ইউ আর লেজি, এই যে এই আরটা মানে কি, এটার মানে হচ্ছে আর, এটা লোপ করছি। সাধারণত বলছিলাম ই অথবা এফ লোপ হয়, বাট এখানে কিন্তু আমি কি দেখতেছি, এ লোপ হচ্ছে, এইচ লোপ হচ্ছে, মানে ওটা ফিক্সড কোনো কিছু নেই। এই জন্যই কিন্তু সাধারণত টার্মটা ইউজ করছি, জেনারেলি সবাইকে বলিনি। ওকে, চলো কেস 4টা দেখি। সাহায্যকারী ভার্বের সাথে নট যুক্ত হলে, ঠিক আছে, আমাদের কি হয় বলতো? ওটা অপসারণ যদি করতে চাই, কি হইল? ওর যদি বর্ণলোপ করতে চাই, অর্থাৎ মাঝখানের ও আছে না, মাঝখানের ওটা যদি ফালায় দিতে চাই, তাহলে এন্ট, এই যে এন্টি ব্যবহৃত হয়, বুঝছো? হি ইজন্ট হ্যাপি নাও, তাহলে কি ইজ নট, আচ্ছা এটা অন্য কালি দিয়ে লিখি, বুঝাইতে সুবিধা হবে। ইজ নট, এটা কাটা, তাহলে কি হবে বলতো? ইজেন্ট, ঠিক আছে? হি কান্ট, ক্যান নটের ওটা কেটে দিব, ওটা কেটে দিচ্ছি, এনটাও কাটা যাচ্ছে, তো এখানে আমাদের কি হচ্ছে? কান্ট হচ্ছে। ক্যান নট এভাবেও লিখতে পারো, একসাথেও লিখতে পারো, এভাবেও লিখতে পারো, একসাথেও লিখতে পারো। এই হচ্ছে আমাদের 4 নাম্বার কেস। আর তো কিছু নাই রে, শেষ। সোনার বাংলাদেশ। তো তোমরা বুঝতে পারছো কিনা আমাকে জানাও, যে ভাইয়া বুঝতে পারছি, তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও, তাইলে আমি এইটারে আমি সেভ করি, বুঝছো? ঠিক আছে, তোমরা এই পর্যন্ত ক্লিয়ার বুঝতে পারছো কিনা জানাও। আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে, পড়াশোনা রিলেটেড যে কোনো প্রশ্ন থাকলে তোমরা ভাইয়াকে জানাও। প্র্যাকটিস শিটগুলো দিয়ে দিব। আমার আসলে আমি বললাম না, কিছু আজাইরা কাজে আমি ঝামেলায় পড়ে গেছিলাম। ঝামেলা মোটামুটি এখন শেষ, বা ঝামেলা থেকে নিজের সরাই আনছি, তো এখন আরো ফোকাস দিতে পারবো তোমাদের এই জায়গায়। আচ্ছা এই আছে, বুঝছো? কোনো প্রশ্ন আছে পড়াশোনা রিলেটেড, যে কোনো প্রশ্ন, পড়াশোনা রিলেটেড যে কোনো প্রশ্ন থাকলে আমাকে বলো। আমি এটা সেভ হইতে আমি থাকি, আর না থাকলে আজকে এই পর্যন্তই। হ্যাঁ, আশা করি আর কোনো প্রশ্ন নাই। তাহলে ভালো থাকো সবাই, সবার সাথে দেখা হবে কখন বলো তো? আমাদের নেক্সট ক্লাস। বাই বাই। আচ্ছা কয়েকটা কথা বলে দিই যাই। প্রিপোজিশন শেষ, তার মানে আমাদের কি কি শেষ? ফর্মাল লেটার শেষ, রাইট? ফর্মাল লেটার শেষ, স্পেশাল ইউজ শেষ, রাইট ফর্ম অফ ভার্ব শেষ, কমপ্লিটিং সেন্টেন্স শেষ, পাঞ্চুয়েশন শেষ। আচ্ছা
এরপর দেখি প্রিপোজিশন অথবা ন্যারেশন এগুলা ধরবো, বড় বড়গুলা আস্তে আস্তে শেষ করে দিব। ঠিক আছে, ভালো থাকো সবাই। ওয়ালাইকুম আসসালাম।